হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। পালিয়েছে? জি স্যার। কবির সাহেব জি স্যার বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলো প্রমোদকে। হাঁপিয়ে উঠেছেন চেঁচামেচি করে। বয়স তো কম হলো না। পেছন থেকে এক বিদেশি রমণী এগিয়ে এলো, মধ্যবয়স্ক, কবির সাহেবের স্ত্রী। বলল, তুমি রাগারাগি করো না, তোমার প্রেশার হাই হয়ে যাবে। চুপ থাকো। প্রেশার হাই হওয়ার মতো ঘটনা ঘটেছে। সব ঠিক হয়ে যাবে। তোমরা মহিলা মানুষরা জানোই একটা কথা, সব ঠিক হয়ে যাবে। আর কোনো আশ্বাস নেই তোমাদের কাছে এই বাক্যটা ছাড়া। তুমি জানো কাব্যর কাছে থাকা প্রমাণগুলো যদি ভুলক্রমেও ফাঁস হয়ে কি হবে? এই যে আলিশান বাড়িতে থাকছো, দামি কাপড়, গহনা, আরামের জীবন, সব হারাম হয়ে যাবে। জান মাল সব নিয়ে টান দিবে আমাদের ডায়না। বাংলা বোঝে সে, তাই চুপ হয়ে গেল। বলতে ইচ্ছে হচ্ছে ছেড়ে দিলেই পারে এই পথ, পুরনো খারাপ কাজের অন্ত টেনে নতুনভাবে সব শুরু করলেই পারে। কিন্তু না, সে শুধু চেনে টাকা আর ক্ষমতা, আবার ভয়ও পায়। সে আসলে কি চায় নিজে জানে। জানলে হয়তো এভাবে পালিয়ে বেড়াতে হতো না তাদের। রাতের আধার কেটেছে, সাথে ঝড়ের গতিবেগও। ঝলমলে রবিটির যোগ রোশনি ছড়াচ্ছে চারিদিকে। ভেজা মাটির ঘ্রাণ ভেসেলো চারিপাশ থেকে। নির্ঘুম রাত পার করতে অভ্যস্ত কাব্য। তবে কাল রাতে ঘটনা মোটেও স্বস্তিদায়ক ছিল না। সামান্য স্পর্শ অনুভূতি এতটা দাগ কাটতে পারে? অস্থিরতার বিচরণ থামেনি এরপর থেকে। অথচ চারু ভয়ে কাঁপতে কাঁপতে দিব্যি ঘুমিয়েছে। ইজি চেয়ারে বসে সারা রাত পাহারা দিতে হয়েছে তাকে। মাত্র বারান্দায় এসে বসলো। একবার ইচ্ছে জেগেছিল দূরে প্রশ্ন করুন, কি করে এত নিশ্চিন্তে ঘুমায় তাকে অস্থিরতার মধ্যে ফেলে। বুকের যে অংশে ক্ষণিকের জন্য তারুর মাথাটা স্পর্শ করেছিল, সেখানটায় বারবার হাত চেপে ধরছে। মানুষ একে অপরকে জড়িয়ে ধরে, কষ্টে, খুশিতে, ভয়ে। চারুর ক্ষেত্রেও এই অনুভূতিটা ভিন্ন। ভালোবাসা অনুভব করে তিলে তিলে। তাহলে এই অল্পখানি ছোঁয়া কেন বিষাক্ত পদার্থের মতন ছেয়ে যাচ্ছে হৃদয়? চারু জেগে ওঠে। চোখ সজাগ হতেই একটু ভীত হয়ে উঠল। বেঁচে আছে তো, নাকি ঝড় উড়িয়ে নিয়ে গেছে? আশেপাশে চোখ বুলিয়ে দেখল, না, সব আস্ত আছে। জানালার বাহিরে ভাবুক কাব্যকেও দেখা যাচ্ছে। কি ভয়টাই না পেয়েছে কাল। ভয় পেয়ে কাব্যকে জাপটে ধরেছে, সেটাও হঠাৎ মাথায় এসে বাড়ি খেল। লজ্জায় ঠোঁট কামড়ে নেয়। নিজে আগ বাড়িয়ে তার কাছে এসেছে, তাও এমন একজনের কাছে যাকে সে ঘৃণা করে। সোফায় মাথা এলিয়ে চোখ বুঝে কাব্য অকস্মাৎ বলে ওঠে, ফ্রেশ হয়ে এসো, নাস্তা রেডি। আচমকা আওয়াজে টনক নড়ে। গায়ে ওড়না পেঁচিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেছে। রুনা চালের রুটি করেছেন, সাথে ঝাল ঝাল হাঁসের মাংস কষা। কাব্যকে বারান্দায় বসে থাকতে দেখে নাস্তা সেখানেই নিয়ে গেলেন। কাব্য প্রশ্ন করল, আপনারা নাস্তা করেছেন? না সাহেব, আপনাকেও খাওয়া শেষ হইলে খাবো। ওঠেন কয়টা ঘুম থেকে? এই তো 6টায়। দেয়ালে আটকে থাকা ঘড়ির দিকে চাইলেও কাব্য। সকাল 10টা 33 মিনিট। গুরুগম্ভীর গলায় বলল, আমি তো এমন কোনো নিয়মে বাঁধিনি আপনাদের যে আমাদের খাওয়া শেষ হলে আপনাদের খেতে হবে। না সাহেব, সেটা করতে যাবেন কেন? মালিক সাহেবরা না খাইলে আমরা খাইতে পারি? জুঠা হইয়া যাইব না? আপনারা খাইয়া যা থাকবো তাই আমরা খাবো। ভেদাভেদপূর্ণ কথা পছন্দ হলো না কাব্যের। মুখে বিরক্তি প্রকাশ করে বলল, ঘরে কি আনাজের অভাব? না সাহেব, তা হইব কেন? আপনার ঘরে সবকিছু পাঁচটা পুরা। তাহলে যখন খাবারের সময় হবে খেয়ে নেবেন। আপনার মেয়েটা আছে না, কি যেন নাম ওর? হ্যাঁ, টনি। ওর পড়ালেখা কতদূর? তাছাড়া আপনাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বা আমজাদকে জানাবেন। জাতিগত ভেদাভেদটা আমার সামনে আর কখনো করবেন না, ওকে? একটু রেগে এই কথাগুলো বলল কাব্য। রুনা একটু ভয় পেল, কিন্তু মুগ্ধও হয়। নিচু জাতি বলে সর্বক্ষণই তো তারা পীড়িত। কাব্যের কঠিন শব্দেও সৌন্দর্য খুঁজে পেল। মুখে আঁচল টেনে খাবার এগিয়ে দিয়ে চলে গেল। জানালার আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনেছে চারু। ভালো কাজের বিনিময়ে দুষ্টটা আসেনি তার মনে। ভাবলো সে কি ভালো নাকি খারাপ, নাকি ভালো মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কোনো অনুত্তম পুরুষ। আওয়াজ দিল কাব্য, বলে উঠল, চারুলতা, তোমার হয়েছে? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে তো।
বেরিয়ে এসেছে চারু। ইচ্ছে ছিল না মুখোমুখি হওয়ার, নির্লজ্জ ভেবে চলেছে নিজেকে। কি করে জড়িয়ে ধরল তাকে? ঝড়ের ভয় কি কাব্যর চেয়ে বড়? চারুর দিকে চোখ পড়তেই নজর সরিয়ে নেয় কাব্য। কুসুম রঙের শালীন পোশাক আবারও তাকাতে বাধ্য করলেও রংটা নয়, এই রঙে আবৃত চারু আকর্ষণ করছে। মুখে মুক্তদানার মতন চকচক করছে পানি। কাব্য ডাকে হয়তো মুখটা মুছে আসার সময়টুকু পায়নি। তড়িৎ গতিতে পুনরায় নজর সরায়। নিজেকে স্বাভাবিক দেখাতে বলে উঠল, দেখো, রুনা আপা চালের রুটি আর হাঁসের মাংস করেছে, নিশ্চয়ই খেতে খুব ভালো হবে। কাব্যের মতন করে চারু মুখ ভার করে বসল, যেন গত রাতের কোনো কিছুই তার মনে নেই। চালের রুটি দেখে এক দফা মায়ের কথা মনে পড়ল। ভারাক্রান্ত হলেও হৃদয়। কখনো ভেবেছিল এখানে এসে দাঁড়াতে হবে? খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। মিনিট পাঁচেক নীরবতায় কাটিয়ে দিয়ে চারু চিন্তার বাহিরে প্রশ্ন করে বসে কাব্যকে, আপনার পরিবার কোথায়? শখ করে খাবার খাচ্ছিল কাব্য। হাতটা থামিয়ে দেয় চারুর প্রশ্নে। বৃষ্টি তুলতে পারছে না। কাল রাতের মতন হৃদয়ে ঝড় তুলবে আবারও। পিটপিট করে চোখের পলক ফেলে কাব্য বলল, এতদিন পর জানতে ইচ্ছে হলো। হ্যাঁ, আমার মনে হয় আমাদের কথা বলা উচিত। আমাদের? মুখে উত্তর তৈরি ছিল। ভেবেছিল কাব্য যাই বলুক তার কথা বিপরীতে আরও অনেক প্রশ্ন করবে। সেটা আর সম্ভব হয়নি। থতমত খাইয়ে দিয়েছে তাকে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, হ্যাঁ, সত্যি বলতে আমি মেনে নিয়েছি আমার বাকিটা জীবন আপনার মতন মানুষের সাথেই কাটানো লাগবে। তাই স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন? আমাকে অর্ডার করছো চারুলতা? যেটাই মনে করেন। আমি জানতে চাই আপনার রহস্য কী। আপনাকে আমার বাবা কিভাবে চেনে? আপনার আসল পরিচয় কী? মুচকে এসে হাত তোয়ালি দিয়ে মুছে নিল কাব্য। খাবার প্লেট দূরে সরিয়ে পিঠ এলিয়েছে সোফায়। পায়ের উপর পা তুলে বলল, আমি কাব্য আফরান, একজন খারাপ নিকৃষ্ট লোক। এটাই আমার পরিচয়। তার হেয়ালি কথায় আজ দমবে না চারু। পণ করেছে যে করেই হোক নিজের প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বে আজকে। তর্জনী আঙ্গুল তুলে বলল, একদম হেয়ালি করবেন না। আপনি কি ভাবেন এমন রাগে মুখ নিয়ে ঘুরেন বলে আপনাকে সবসময় ভয় পাবো? আমার মুখে সর্বদা একটা হাসি থাকে চারুলতা। তুমি রাগ দেখলে কোথায়? কথা ঘোরাচ্ছেন? বলুন না। আপনি যদি স্পষ্ট জবাব না দেন আমি পালিয়ে যাব এখান থেকে। পালাও পারলে। নাকের পাটা ফুলে ফেপে উঠে চারুর। ধৈর্যের বাঁধ ভাঙছে এবার। ঠোঁট কেঁপে আছে চারুর। কিছু বলবে বলবে ভাব, অতঃপর বলে ওঠে, সমুদ্রে ঝাঁপ দিব, বলে দিলাম। ভাবমূর্তি পরিবর্তন হলো। মুখ জুড়ে যেন কালো মেঘের ছায়া ঘনিয়েছে। সর্বদা যে হাসি থাকে সেটাও উধাও। আজকাল চারুর রাগ দেখা যায় মাত্র। যা বলল সেটা আবারও সত্যি সত্যি না করে বসে। নড়ে চড়ে সোজা হয়ে বসে কাব্য। সঙ্গীন গলায় বলল, এই ধরনের কথা যেন দ্বিতীয়বারের মুখে না আসে চারু। কাব্যের হুমকিপূর্ণ কণ্ঠ গায়ে মাখল না। চারু বলল, আমাকে জীবিত সুস্থ স্বাভাবিক দেখতে চাইলে বলুন, উত্তর দিন। আজ প্রশ্ন উত্তরের দিন, শুরু করুন। হেরে যাওয়া দেখছে এই নিজের স্বচক্ষে। ভালোবাসা বেঁধে ফেলা কি কম ছিল? আজ আবারও ভয় দেখিয়ে নিজের প্রশ্নের জবাব হাসিল করে নিচ্ছে যে। আমার পরিবার বলতে আমার দাদি ছিলেন। এখন উনি কোথায়? নেই। নেই বলতে এই পৃথিবীতে নেই। শুনে খারাপ লাগে চারুর। তবে দমে গেল না। আবারও প্রশ্ন করলো, আর বাবা মা? তুচ্ছ এসে কাব্য বলল, আমি আমার তথাকথিত বাবা মার একটা ভুল ছিলাম। ওই যে তুমি বলো না আমি ভুল, সত্যি আমার জন্মটাই ভুল। 7 বছর একসঙ্গে থাকার পর যখন তারা দুজনে তাদের ভুল বুঝতে পারে, পথ আলাদা হয়ে যায় তাদের। দুজন দুই পথে দৌড়ায়, আর মধ্যে রয়ে যায় আমি, 6 বছরের একটা দিশেহারা ছোট্ট বাচ্চা ছেলে। বাবা মা স্বার্থপর হতে পারে? আওয়াজের জোর বাড়িয়ে কাব্য বলল, ফালতু কথা এসব। কে বলেছে বাবা মা স্বার্থপর হয় না? কে বলেছে রক্তের সম্পর্ক অমূল্য হয়? সব মিথ্যে। এই পৃথিবীতে প্রত্যেকটা জীব স্বার্থপর। দৃষ্টি নত হয় চারুর। খানিকটা নিচু স্বরে বলল, আর আপনার দাদি, তার সাথে তো আপনার রক্তেরই সম্পর্ক। সে আমার আপন দাদি ছিলেন না, বাবা নামক লোকটার খালা ছিলেন তিনি। নিজ হাতে তিনি আমাকে লালন করেছেন। জানো চারু, যে বয়সে আমার বাচ্চাদের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল, আমি আমার দাদির আঁচল ধরে এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। দ্বিধায় আক্রান্ত হলেও হৃদয়।
এই ক্ষণে কিছুতেই অসন্তোষ ভাবটা আনতে পারছে না, দৃঢ় ভাবটা আসছে না। বরাবরই নরম হৃদয়ের অধিকারিণী সে। কাব্যের প্রতিও কোনো রকমের মায়া উৎপন্ন হতে পারে। হয়তো জীবনের এমন একটা পরিস্থিতি থেকে উঠে এসে এই পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনার সব আছে। আমার দাদি তুমি, যাকে সবচেয়ে ভালো রাখার কথা ছিল, সে এসব দেখার আগেই চলে গেল। কাতরতা কাব্যর কণ্ঠে। অদ্ভুত অনুভূতি হচ্ছে চারুর, মিষ্টি অনুভূতি, মন ডাকছে মায়ায় পড়তে। আবার কোথাও এক অজানা বাধা। এই মুহূর্তে আক্রোশের চেয়ে বেশি মনুষ্যত্বকে প্রাধান্য দিল চারু। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, সৃষ্টিকর্তা যাকে বেশি ভালোবাসেন তাকে নিজের কাছে ডেকে নেন, এতে আমাদের কারো কোনো হাত নেই। তাকে খুন করা হয়েছে। এক স্থানে বসে কত রকমের অনুভূতির শিকার হওয়া যায়। মাত্র কাব্য যা বলল সেটা চেতনা শূন্য করে তুলল চারুকে। খুন বড্ড ভয়ঙ্কর একটা শব্দ। ভেতরে ভেতরে কেঁপে ওঠে চারু। প্রশ্ন করতে নাই, কাব্য হাত উঁচিয়ে থামিয়ে দিল, বলল, প্লিজ আর কোনো প্রশ্ন করো না, আমার অস্থির লাগছে, খুব অশান্তি হচ্ছে বুকে। অল্প স্বল্প হাঁপাচ্ছে কাব্য। নিঃশ্বাসের গতিবেগ ঠিক নেই, অস্থিরতা সর্বাঙ্গ জুড়ে। তাদের মনের অবস্থা সামান্য কি আন্দাজ করতে পারল চারু? এখানেই থেমে যাওয়া উচিত। জোর দেওয়ার কোনো মানেই হয় না। তাকে পছন্দ নয় বলে কষ্ট দিবে, এটাও তো অন্যায়। কাব্যকে ঘন ঘন শ্বাস নিতে দেখে চারু বিচলিত কণ্ঠে প্রশ্ন করল, আপনার কি খারাপ লাগছে? অসুস্থতা বোধ করছেন? না, আমাকে একটু একা থাকতে দাও। তার সামনে থেকে উঠে দাঁড়ায় চারু। চোখ যায় দূর সমুদ্রে। পাড়ে বসার ইচ্ছে জাগলো তৎক্ষণাৎ। এই মুহূর্তে সমুদ্র বিলাস ভারাক্রান্ত মনকে শীতল করতে সক্ষম হবে। আর একটা কথা, এইসব কথা শোনার পর আমার প্রতি সহানুভূতি দেখানোর কোনো দরকার নেই। আমাকে ঠিক আগের মতোই ঘৃণার চোখে দেখবে। পৃথিবীর দৈর্ঘ্য বিশাল, বসবাস ভিন্ন বিভিন্ন প্রাণের। বিশ্বাস অবিশ্বাসের জলোচ্ছ্বাসে হৃদয়ের দৈর্ঘ্য অতি ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র। আরও অনেক কিছুই জিজ্ঞেস করার ছিল কাব্যকে, হয়ে উঠল না। তার বারণ নয়, নিজেই ইচ্ছে করে আগায়নি। মানুষ যতই নিষ্ঠুর হোক না কেন, তাকে কষ্ট দেওয়ার অধিকার নেই। মাথায় ঘুরপাক খাচ্ছে একটি কথা, বাবা মাও স্বার্থপর হতে পারে, নিষ্ঠুর হতে পারে। ধোঁয়াশার মধ্য থেকে বেরিয়ে আসার প্রয়াসে আরও যেন ঘন কুয়াশায় ঢেকে গেল চারিপাশ। ঘণ্টাখানেক পেরিয়েছে এই কূলে বসে, শক্ত গাছে পিঠ ঠেকিয়ে চেয়ে আছে। পাখিরা সমুদ্রের বুকে এদিক ওদিক উড়ে চলেছে। স্বাধীন জীবন তাদের, বাধা নেই কোনো ধরনের। অক্ষি শীতল হলেও চারণ। এই উড়ে চলা পাখিগুলোর বাধাহীনতা দেখেও স্বস্তি। স্থির সমুদ্র ভ্রম মেশানো। ঠান্ডা হাওয়া ছুঁয়ে দিতেই ওনা লেপটে নিল গায়ে, জড়সড় হয়ে আরও ঘণ্টাখানেক পেরোবার অপেক্ষায়। আপা, সাহেব বলছেন আপনাকে ঘরে যাইতে। এতক্ষণ এদিকে বসে থাকলে আপনার পিঠ ব্যথা করবে। ওনাকে গিয়ে বলেন আমি আসবো না, আমার পিঠ, আমার ব্যথা। জুনি হাসলেও ভেবে নিল স্বামী স্ত্রীর মধ্যে হয়তো মনোমালিন্য হয়েছে। এসব ছোটোখাটো ঝগড়া কত দেখেছে বাবা মায়ের মধ্যে, আবার মিলেও গেছে। তারা একটা সময় পর উল্টো ঘুরে কাব্যর কাছে গিয়ে তথ্য দিল, বলল, আপা আপনার উপরে রাইগা আছে, হয়তো আসবে না বইলে দিচ্ছে সরাসরি। কপাল কুচকায় কাব্য। রেগে যাওয়ার মতন কিছুই হয়নি তাহলে। টুনিকে রেখেই নিজে গেল এবার চারুর দিকে। কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে রাগ করার মতন কিছু বলেছি কি? কই না তো। তাহলে রেগে আছো কেন? আমার মেজাজ, আমার রাগ। বোধগম্য হয়নি চারুর কথা। অবুজের মতো এদিক ওদিক চাইল। বড়ক্ষণে মনে হলো এখানে তার পরাজিত হওয়া উচিত। বলল, আমার কোনো কথা খারাপ লাগলে আমি ক্ষমা চাইছি, ঘরে আসো। আমার সময় হলে আসবো। আর হ্যাঁ, সমুদ্র উপভোগ করছি, বারবার বিরক্ত করবেন না, ভাগেন এখান থেকে। ধমকের উপর ধমক। ক্লাসে কোমলমতি চুপচাপ মেয়ে রূপে দেখেছে তাকে। রাস্তাঘাটে সাবধানে তার চলাফেরা ছিল। যেদিন বিয়ে করেছে সেদিনও বোকার মতন কেঁদে কেঁদে বন্যা ভাসিয়েছে এই মেয়ে। ভয়ে হাত পা কাঁপতেও দেখা গেছে। কাব্য ভেবেই নিয়েছিল সে হবে ছিচকাদুনে। নরম সরম স্বভাবের মেয়ে মানুষ। এখানে আবহাওয়া ভিন্ন। হুটহাট কাব্যকে ধমকে ওঠে। আজকাল চোখে ভয়টাও দেখা যায় না। তাকে ভয় পাক কাব্য কখনো চায়নি। তাই বলে কাট কাট কথায় কাব্যের বাচন শক্তি কেড়ে নিবে?
বুকে এক অজানা জ্বালা অনুভূত হয়। তার কথার জোরে কিছু বলার সাহস হয়ে ওঠে না। সঠিক সময়ে সঠিক মানুষ এসে হাজির। হাতের আঙ্গুলে 1-2 গুনে নিল। তারপর 2বার ধমক খেয়েছে আমজাদের সামনে। আরও একবার গত রাতে। সেটা সাক্ষী আমজাদ ছিল না। শান্তি অনুভব করে সে। এই শান্ত সুরে হুমকি দেওয়া লোকটার ব্যবস্থা করার জন্য কেউ তো এসেছে। স্যার, ম্যাডাম আপনাকে দ্বিতীয়বার পিস্তলটা যেন তার আরেকটা বউ। সারাক্ষণ কোমরে গুজে রাখে। তোড়জোড় দেখিয়ে বের করে নিল। আমজাদের কাছে এগিয়ে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, বেশি কথা বললে সবগুলো বুলেট তোমার মাথার এপার ওপার করে দেব। যাও এখান থেকে। খানিকটা ভয় আর বড়সড় কষ্টের পাহাড় নিয়ে ধেই ধেই করে হেঁটে চলে গেল আমজাদ। ছেলে মানুষ না হলে বোধহয় কেঁদে ফেলতো। এত বছর পাশে থেকেও এই লোক এমন খারাপ ব্যবহার করে মাঝে মধ্যে। আমজাদের কথায় মেল ইগো হার্ট হলেও বোধহয় কাব্যর। আবার এসে দাঁড়ায় বিস্তৃত চারুর পানে। কাটকাট গলায় বলে ওঠে, উঠে দাঁড়াও। ভার চক্ষুদয় আবার তুলে চায় কাব্যের পানে। চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, কি সমস্যা কি আপনার? শান্তি দেবেন না? কথা বাড়ানোর মুডে নেই সে। গুরুত্বহীনভাবে বলল, যাব না। হাতের স্পর্শ অনুভব করে চারু। কোমর বেঁকিয়ে হাত ছুঁয়েছে কাব্য। ঘটনা সম্পূর্ণ বুঝে ওঠার আগেই টেনে তোলা হয়। তার চেয়ে দ্রুতগতিতে পাজা করে তুলেছে। চক্ষু কোটর থেকে বেরিয়ে আসবে ভাব। কাব্য হাঁটা শুরু করলো। চারু আঘাত করা শুরু করলো কাব্যের বাহুতে। ছাড়েন আমাকে, নামান বলছি। খারাপ লোক। কাল আমাকে জড়িয়ে ধরেছিলে, আর আজ আমি তোমাকে কোলে তুলে নিয়েছি। সৎপথ। আর হ্যাঁ, যখন তখন যাত্রার সামনে আমাকে ধমকাবে না। মোটেও না। সেটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। কাল রাতে আমি ভয় পেয়ে করেছি কাজটা। আর আপনি সজ্ঞানে আমাকে তুলে নিয়ে এসেছেন। আপনার নিয়তে খোট। বড় বড় কদম ফেলে সোজা বারান্দায় এসে ঠেকেছে। নামিয়ে দিল চারুকে। ছটফট করে হাঁপিয়ে উঠেছে চারু। তৎসত্ত্বেও কাব্যের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। এত বড় জলজ্জন্ত মানুষকে তুলে এনেও হয়রানি হয়নি। নিয়তে খোট থাকলে বিয়ের রাত থেকে অধিকা ফলাতে শুরু করতাম। তুমি হয়তো বলে যাচ্ছ চারু, আমি তোমার স্বামী। ইস, খালি সাধু সাজা হয়, তাই না? ঝগড়া করছো কেন? তো কি আদর করব? বলেই ঠোঁট কামড়ে নেয় চারু। কথায় কথায় অরুচিপূর্ণ কথা বলে ফেলেছে। সেখানে কাব্য নীরব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে চারুর দিকে। তার দৃষ্টি এড়াতে চারু পালায়। দ্রুত প্রস্থান ঘটায় নিজের। চুপি চুপি আমজাদ শুনেছে। শেষ কথাটি বেশি কানে বাজলো। মনে মনে বলল, হ্যাঁ, করেন আদর। আমাদের কপালে কি এসব আছে নাকি? চারু আবারও মনে মনে বলতে শুরু করলো, চারু, তোর কিন্তু দিন দিন সাহস বাড়ছে। যে নিজের সহচরকে পিস্তল দেখায়, সে কি তোকে ছেড়ে দেবে? মুখটা সাবধানে চালাস। নিজেকে আনমনে শাসালো চারু। হুটহাট রেগে যাওয়ার নতুন স্বভাব পেয়েছে। তাও আবার কাব্যকে ভুলতেই বসেছিল কাব্যের সাথে তার সম্পর্ক। সে এখন একা নয়, বিবাহিতা। কাব্য আপনার বিবাহিতা স্ত্রী। তবে আচার আচরণে এখনও রয়ে গেছে অবিবাহিত তরুণী। প্রায় 1 মাসের সংসারে নিজের মধ্যে কিছু না বদলালেও আশেপাশে অনেক কিছুই বদলে গেছে। দরজার পাশে উকি ঝুঁকি দিয়ে দেখে চারু। ওই খারাপ লোকটা নেই তো? না, নেই। বেরিয়ে আসা মূলত খটখট আওয়াজে। একজন লোক কাঠ নিয়ে কিছু একটা করছেন। খোদাই করছেন দেখে মনে হলো। চারু তার কাছে দাঁড়িয়ে বলল, আপনি কি করছেন? আফা, বাড়ির নেম প্লেট বানাই। নেম প্লেট কাঠ দিয়ে? হ আফা, স্যার কইছেন এই কাঠের উপরে খোদাই কইরা বাড়ির সামনে লাগাইতে। নিজের কাজের উপর মনোযোগী হয় লোকটি। নৈপুণ্য হাতে সেখানে বসে 10 মিনিটে কাজ শেষ করে নিল। হাসি মুখে বাঁশের সাহায্যে মাটিতে গেঁথে দেয় 4 কোণাচে নেমপ্লেটটি। কোথা থেকে যেন কিছু ফুল আর লতাপাতা এনেছেন। নেমপ্লেটে সুন্দর করে সাজিয়ে দিল। চারু সম্মুখ থেকে সরে গেলে তার চোখে ভেসে আসে এই কাঠের বাড়ির নাম, চারুকাব্য নিবাস। অজান্তে হাসি ফুটে চারুর মুখে। লোকটিকে পেরিয়ে এগিয়ে যায়, ছুঁয়ে দেখে নেমপ্লেটটি। মুগ্ধ মুখভঙ্গিমা। তার নামটাও এখানে সুন্দর দেখাচ্ছে। কাব্যের নামের সাথে জুড়ে আছে। এই সামান্য কিছু কারো মনে উচ্ছ্বাস জাগাতে পারে। মনের মাঝে তীব্র আকাঙ্ক্ষা ছিল একদিন বাবা মায়ের জন্য একটা ছোট্ট নিরে হবে তাদের বসবাস।
অভাবহীন পরিপূর্ণ এভাবেই নেমপ্লেট সাজাবে ঘরের সম্মুখভাগে। অবশ্যই ইচ্ছেটা অনেকাংশেই পূর্ণ হলো, তবে ভিন্ন উপায়ে। পছন্দ হয়েছে তোমার চারুলতা? অস্ফুট কণ্ঠে বলে। খুব খুব। কোনো জড়তা নেই মুখটায়, দুটো শব্দ উচ্চারণ করেছে উচ্ছ্বাসের সাথে। মনে মনে যাকে এইভাবেই যদি সর্বক্ষণ কথা বলতো, ঘৃণার চোখে না দেখে ভালোবাসার চোখে দেখতো। হৃদয় তো অবাধ্য, দুর্বহ জিনিস চেয়ে বসে বারবার। ঠোঁট কামড়ে আটকে থাকা খুশির জোয়ারে চক্ষু নিবদ্ধ, সরছে না, সহাতে চাচ্ছে না কাব্য। বক্ষপিঞ্জিরায় এই নিদারুণ জ্বালার উপশম হবে কোনো দিন। ভেতরে ভেতরে ভস্য করছে সব কিছু, প্রকাশের অভাবে কয়লা জমেছে অন্তরে। লোকটির টাকা পরিশোধ করে দেয় কাব্য। হাসি মুখে নিজের সম্মানী পেয়ে বিদায় নিল সে। এরই মাঝে হাসিখুশি চারুকে দেখে মনের মাঝে সাহস জোগায়। মাঝে মধ্যে ইচ্ছে হয় অনুভব করাতে চারুকে। অবহেলায় অবহেলাপূর্ণ স্বভাবের দিকে ঢলে পড়া মানুষ, ভালোবাসতে জানলেও প্রকাশ করতে জানে না। কম্পিত হাত জোড়া নিজের হাতদ্বয়ের মধ্যে আবদ্ধ করে নিল আলগোছে। ভাসমান চোখের উপরিভাগের কপালে মধ্যমায় ভাঁজ ফেলেছে। ঘরে আচ্ছিন্ন সেই রাশভারী গলায় পড়ল। সুন্দর লতা, প্রাণভোমরা আমার, তোমার হাসিতে আমার কালো হৃদয় অদ্ভুত রকমের স্বস্তি পাচ্ছে। আমার সব কিছুই তোমার, শুধু আমিটাই তোমার হতে পারলাম না। আমার ভালোবাসাটা হয়তো অপূর্ণই রয়ে যাবে। জলে টলমল করতে থাকা চোখ জোড়ায় এক বিশাল মায়ার সাগর দেখা মিলেছে। নেত্র পলকহীন, স্নেহে দেখছে অনেকের চোখে, তবে এই দৃষ্টি ভিন্ন। সন্তর্পণে লোচন সরায় চারু, হাতের দিকে দৃষ্টিপাত করে। স্বাস্থ্যবান শক্ত হাতে অজস্র দাগ মিশে গেছে ত্বকের সাথে। অনেক পুরনো বোধহয়। ডান হাতে কিছু অংশ ডেবে আছে। আর কিছু ভাবল না চারু, বলল, আপনার হাতে কি হয়েছে? এটা তেমন কিছু না। দেখে মনে হচ্ছে বড় ধরনের আঘাত পেয়েছেন। না, বললাম তো তেমন কিছু না। আচ্ছা চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। বিশাল হাতের তালুতে চারুর নরম হাতে আবদ্ধ হয়ে পিছু চলল কাব্যর। এসে দাঁড়িয়েছে কাব্যের ঘরে। এখানে থাকে সে। চারুর থেকে দূরত্বে চারুকে বসতে ইশারা করে পুরনো স্টিলের আলমারি থেকে ধুলোয় মাখা একটা অ্যালবাম বের করে চারুর পাশে এসে বসে পা গুটিয়ে খুলে ধরল চারুর পানে। তর্জনী আঙ্গুল পুরনো এক ছবিতে ঠেকিয়ে বলে ওঠে, এটা দেখো, জীবনে প্রথমবার কক্সবাজার গিয়েছিলাম দাদি আর আমি। এখনকার মতন তখন সৈকতে এত অহরহ ফটোগ্রাফার ছিল না। অনেক আকুতি মেহনতি করে আমাদের পাড়ার একজন ক্যামেরাম্যানকে দিয়ে এটা তুলেছি। কেন? টাকার স্বল্পতা। কেউ নিজের ব্যবসায় লস করে আমাদের ছবি তুলে দেবে নাকি? মজার বিষয় হচ্ছে এই ছবিগুলোর মূল্য 5 টাকা। যতবার ছবি তুলে দিত আমি ওনার টুকটাক কাজ করে দিয়েছি। এইভাবেই আমাদের হিসেব নিকাশ হতো। আশ্চর্য হয় চারু। ছবি তোলার জন্য এত কিছু? অদ্ভুত। প্রশ্ন করল, ছবি তোলার এত শখ আপনার? না, ব্যাপারটা তেমন নয়। আমার দাদি মজার ছলে বলেছিলেন, আমি মারা গেলে আমার মুখটাও ভুলে যাবি তুই। এই কারণেই স্মৃতি ধরে রেখেছি। এই যে মুখটা, আমি কোনো দিনও যেন না ভুলি। অনেক ভালোবাসেন তাকে? কাব্যর মুখের দিকে চেয়ে চারু বলল, তাকে আর তোমাকে। কেন? উনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আপনার সাথে ছিল সর্বক্ষণ। আমি তো ছিলাম না। নিঃশ্বাস ফেলে কাব্য খট করেই অ্যালবামটি বন্ধ করে পুনরায় চায় মোহিত দৃষ্টিতে। ফটাফট বলে ওঠে, মনে আছে সেদিনের কথা? প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলে, তুমি লাল রঙের ড্রেস পরেছিলে সেদিন। না, মনে নেই। আমি প্রশ্ন করলাম কি, আপনি উত্তর দিলেন কি? সেই দিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম চারুলতা। তোমার বারবার মাথায় কাপড় টানাটা আমার মনে ধরেছিল। গাড়িতে বসেছিলাম নির্বিকার। তোমার দিকে একবার তাকানোর পর দ্বিতীয়বার জানি কেমন চোখ রাতে ইচ্ছেই করছিল না। এভাবেও ভালোবাসা যায়? এভাবে শূন্য মস্তিষ্কে কারো দিকে এক ধ্যানে চেয়ে থাকা যায়? আমি ছিলাম 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা, যতক্ষণ তুমি সেখানে ছিলে। জানার আগ্রহ বাড়ে চারুর। তাই কাব্যের কথার প্রেক্ষিতে জিজ্ঞাসা ভঙ্গিতে বলল, তারপর? তারপর কি? তেজটায় শুকিয়ে যাওয়া মুখটা চাতক পাখির মতন এদিক ওদিক চাইছিল। আনমনে চারু বলে ওঠে, তারপর একটা লোক আমাকে কোনো কারণ ছাড়াই পানির বোতল এগিয়ে দিয়ে যায়, তাই তো? কাব্য হাসে। স্মরণশক্তি ভালো প্রখর চারুর। অল্প বর্ণনায় সেদিনের কথাটা চট করে মনে পড়ে গেছে। আপু বলল, সেই দিন তুমি ওখানে দাঁড়িয়ে কি করছিলে বলো তো? একজন মহিলাকে আসতে দেখেছিলাম, তোমার হাতে কিছু একটা দিয়ে চলে গেল। কে ছিল সে? আমার স্টুডেন্টের মা।
তার জন্যই অপেক্ষা করছিলাম। বেতন বাকি ছিল, সেটাই দিতে এসেছি। খানিকটা বিরক্তির সুরে কাব্য প্রশ্ন করলো। একটা মানুষকে এতক্ষণ অপেক্ষা করিয়েছে। বেতন তো দিতেই চাননি। 3 মাস ঘুরিয়ে মাঝ রাস্তায় এসে দিয়ে গেছেন, জানি না কেন। তোমার উচিত ছিল তাকে 2 এক কথা শোনা। প্রথমত তোমার কষ্টের কথা, দ্বিতীয়ত তোমাকে 3 ঘন্টা রাস্তায় দাঁড় করে রেখেছে। কি দরকার মানুষের সাথে ঝামেলায় জড়ানো? আপনি বলেন, এরপর কি হলো? ভালোবাসার মানুষের কাছে তার প্রেমে পড়ার গল্প শুনে যাচ্ছে। এমন পরিস্থিতিতেও পড়তে হবে কাব্য সেটা তো আগেই ভাবেনি। বলল, আমি প্রেস ক্লাবে তোমাকে 4 বার দেখেছি। তুমি কি করতে সেখানে? স্টুডেন্ট পড়াই, বললামই তো। তুমি আমাকে আমার ভাবনার অবচয় নিজের মধ্যে রেখেছ। প্রেস ক্লাবের সামনে আমাকে প্রতিদিন অপেক্ষা করিয়েছ। আবার কখনো বাস স্টপে রাস্তায় থাকি। আমি কেন প্রথম দিনের মোহ কাটিয়ে উঠতে পারিনি বলো তো? কোলাহলে কেন তোমার মুখটা আমার চোখে এসে আটকাচ্ছিল? আসক্ত চোখজোড়া ভিন্ন নেশায় কি করে যেন গভীরভাবে প্রত্যেকটা বাক্য হলো। স্বাভাবিক বাক্যের ধ্বনিতে মাদকতা মেশানো থাকে সর্বক্ষণই। নিঃসন্দেহে তার কণ্ঠ অত্যন্ত সুন্দর, আজ আরও অত্যধিক মাত্রায় সুন্দর শোনাচ্ছে। সর্দির কারণে গলা হয়েছে আরও ভার। ধীর গতির আওয়াজ কান অবধি খুব রয়েসই পৌঁছায়। তারপর জানতে চাইবে না চারুলতা? আমি বলতে চাচ্ছি, মনটা হালকা হচ্ছে আমার। কাব্যের হাতের এক পাশে ডেবে থাকা অংশে চোখ রেখে চারুর মাথা দোলায়। ধীমা স্বরে জানতে চায়, বলেন। অপেক্ষার বাসনা তুমি 3 দিন বাড়িয়ে তুলছিলে। অপেক্ষার সময়গুলো আমি কতটা উপভোগ করেছি জানো? কতবার লুকোচুরি খেলেছ আমার সঙ্গে, হিসেব আছে তোমার? সারা দিন অপেক্ষা করিয়েছ তোমাকে এক ঝলক দেখার জন্য। ওই গাড়ির স্ট্রিটে মাথা এলিয়ে পুরো একটা দিন শেষ করেছি। একবার তো 5 দিন তোমার কোনো খোঁজ ছিল না। একই রাস্তায় শতবার চক্কর দিয়েও তোমাকে খুঁজে পাওয়া তাই হয়ে ওঠে। আমার পাগল প্রায় অবস্থা দেখে আমজাদ খোঁজ লাগায় তোমার। কোথায় থাকো, কি করো সব। আপনি কোচিংয়ে কিভাবে আসলেন? তোমার মাহমুদ স্যারের হাত ধরে। মাহমুদ স্যার ভালো মানুষ সে। চারুর পূর্ব পরিচিত। সংসারের দায়িত্ব চারুর ঘাড়ে পড়লে সেই সাহায্য করে তাকে। টিউশনি খুঁজে পেতে বরাবরই তার অবদান বেশি। শেষমেশ সেও বিশ্বাসঘাতকতা করলো। তোমার মাহমুদ স্যার প্রচণ্ড ভীতু রকমের একটা লোক। 2 একটা হুমকি দিয়েই তাকে হাত করে গেছে। আর তার কাছ থেকেই জেনেছি তোমার সম্পর্কে সব। না জানি কী রকমের হুমকি দিয়েছে মাহমুদ স্যারকে। তার খপ্পর থেকে মাহমুদ স্যারও বাঁচেনি জেনে কপাল কুঁচকে নেয় চারু। এটাও বোঝা গেল এখানেও দোষ কাব্যের। নাক ফোলাতে লাগে, ঠোঁট উল্টে চারু বলে ওঠে, আপনি সত্যি একটা খারাপ লোক। উনি কত ভালো মানুষ জানেন? আপনি ওনাকেও ভয় দেখিয়েছেন। তোমার ওর জন্য দরদ দেখাতে হবে না। দেখাবো দরদ। আপনার কি? মাহমুদকে তুলে আনি। ঠোঁটে ঠোঁট চেপে কাব্যর দিকে চায়। এই মানুষটার প্রতি অনুভূতি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। তাদের কথোপকথনে শুরু হয়েছিল ভিন্নভাবে, এখন ইচ্ছে করছে তার মাথাটা 2 ভাগ করে দিতে। এগুলোই পারবেন আপনি। সজীবের হাতটাও আপনি ভেঙেছেন, তাই না? আর এই যে আমার এতগুলো ছবি, বিনা অনুমতিতে ছবি তুলেছেন আমার। আপনার নামে তো মামলা করা উচিত। মিথ্যে শিক্ষক হওয়ার, একটা মেয়েকে বাড়ি ছাড়া করার, জোর করে বিয়ে করার লজ্জা নেই না? ঠোঁট কামড়ে হাসি কাব্য বাচ্চা সুলভ কণ্ঠে অভিযোগ করছে, হুমকিও দিচ্ছে। এতে কাব্যের কিছু আসে যায়, তবে মন প্রশান্তকারী প্রত্যেকটা কথা। এইভাবে আমার সাথে নীরবে বসে কথা বলবে, ধমক দেবে, হুমকি দেবে, রাগও দেখাবে, আমি মাথা পেতে নিতে রাজি। হৃদয়ের গতিবেগ অত্যন্ত তীব্র। মেয়েটি কি জানে কাব্যের অনুভূতিগুলি কত প্রবল? অনুভব করতেই তো জানে না তাকে। মুখে হাত রেখে যদি অনুভব করতো কতটা ভালোবাসা কাতর তার অন্তর। এত ঠান্ডা মেজাজের নয় আপনি, তারপরও কেন চুপচাপ আছেন? তুমি আমার চোখের সামনেই আছো তাই। মিনমিনে কণ্ঠে চারু বলে ওঠে, আমি কিন্তু পরীক্ষা দেব। অবশ্যই দেবে। আমি তোমাকে সাফল্যের চূড়ান্ত সীমানায় দেখতে চাইব।